নমস্কার, নিউজ নয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। ত্রিপুরায় বাল্য বিবাহের পরিস্থিতি বিশ্লেষণের প্রতিবেদন এবং এসএপি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাতে তুলে দিলেন ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার উপাচার্য অধ্যাপক ডক্টর যোগেশ প্রতাপ সিং। বৃহস্পতিবার এই রিপোর্ট মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন এনএলইউর উপাচার্য অধ্যাপক ডক্টর যোগেশ প্রতাপ সিং। ত্রিপুরায় বাল্যবিবাহের পরিস্থিতি বিশ্লেষণ করে একটি প্রতিবেদন এবং এসএপি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাতে তুলে দেন জাতীয় আইন বিশ্ববিদ্যালয় বা এনএলইউ ত্রিপুরার উপাচার্য অধ্যাপক ডক্টর যোগেশ প্রতাপ সিং। ইউনিসেফ আসামের সহায়তায় এনএলইউ ত্রিপুরা দ্বারা তৈরি করা হয়েছে এই সমীক্ষা রিপোর্ট। ভারতে বাল্যবিবাহ এখনো একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়, যেখানে এই প্রথার প্রকোপ যে সকল রাজ্যগুলিতে সবচেয়ে বেশি তার মধ্যে ত্রিপুরা রয়েছে তৃতীয় স্থানে। সর্বশেষ জাতীয় পরিবার স্বাস্থ্য জরিপ বা NFHS 5.0 তথ্য অনুসারে ত্রিপুরায় 40.1% বিবাহে বধূ হিসেবে থাকছে 18 বছরের কম বয়সী মেয়েরা। সর্বশেষ NFHS 5.0 রিপোর্ট অনুসারে ত্রিপুরায় বাল্য বিবাহের হার 40.1%, যা দেশের মধ্যে তৃতীয় স্থানে তুলে এনেছে ত্রিপুরাকে। এই ক্ষেত্রে 41.6% হার নিয়ে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ এবং 40.8% হার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিহার। উল্লেখ করা যেতে পারে 2025 সালের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বাল্যবিবাহের ক্ষেত্রে জাতীয় গড় 23.3%। বাল্যবিবাহের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে প্রথম স্থানে রয়েছে ত্রিপুরা। এরপরই 31.8% হার নিয়ে বাল্যবিবাহের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলে দ্বিতীয় স্থানে রয়েছে আসাম। 16.9% তৃতীয় স্থানে রয়েছে মেঘালয়। 16% হার নিয়ে চতুর্থ স্থানে রয়েছে মণিপুর। 10.8% হার নিয়ে পঞ্চম স্থানে রয়েছে সিকিম। 8% হার নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে মিজোরাম এবং 5.6% হার নিয়ে সপ্তম স্থানে রয়েছে নাগাল্যান্ড। সমীক্ষা অনুসারে ত্রিপুরায় 12 এবং 13 বছর বয়সী মেয়েদের বিয়ে খুবই সাধারণ, এমনকি এর থেকে মুক্ত নয় শহরাঞ্চলও। আইন, পরিকল্পনা এবং শিশু বান্ধব পঞ্চায়েতের মতো উদ্যোগ সত্ত্বেও অব্যাহত রয়েছে বাল্যবিবাহ। এই বিষয়টি সংস্কৃতি এবং ঐতিহ্যের গভীরে প্রথিত রয়েছে বলে মনে করেন সমাজতত্ত্ববিদরা। তবে অবস্থার পরিবর্তন আনতে ব্যবহার করা যেতে পারে আইন বলে উল্লেখ করা হয়েছে সমীক্ষা রিপোর্টে। কিশোর কিশোরীদের মধ্যে শিক্ষার বিস্তার এবং সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেবল ত্রিপুরায় নয়, বরং সমগ্র ভারত জুড়ে বাল্যবিবাহ রোধে সমন্বিত প্রচেষ্টার জরুরি প্রয়োজনীয়তার উপর আলোকপাত করা হয়েছে এই সমীক্ষা রিপোর্টে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অবিলম্বে মৎস্য দপ্তরের শূন্য পদ পূরণের জন্য রাজ্য অর্থ দপ্তরের অনুমোদন চাওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। মৎস্য দপ্তরের রাজ্যভিত্তিক পর্যালোচনা সভায় একথা জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। ত্রিপুরা মৎস্য দপ্তরে অবিলম্বে শূন্য পদগুলি পূরণ করার জন্য অর্থ দপ্তরের অনুমোদন চাওয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। এক্ষেত্রে স্যাংশন পোস্টের পাশাপাশি বর্তমান শূন্য পদগুলি পূরণ করার জন্য রিকুইজিশন পাঠানো হয়েছে অর্থ দপ্তরের কাছে, জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। হ্যাঁ, আমরা বলে দিয়েছি অলরেডি, আমাদের ডিসিশনও আছে। আমাদের যতগুলি স্যাংশন পোস্ট আছে এবং স্যাংশন পোস্টের সাথে আমাদের প্রেজেন্ট পোস্ট কি আছে এবং ব্যাকএন্ড কত আছে, ব্যাকএন্ড পোস্টগুলির জন্য আমরা ফিনান্স ডিপার্টমেন্টকে এর আগেও আমরা চিঠি দিয়েছি। আরও যে পোস্টগুলি রয়েছে আমরা বলেছি ইমিডিয়েটলি যাতে আমরা ফিনান্স ডিপার্টমেন্ট বা জিএপিএনটিকে আমরা রিকুয়েশন পাঠাই, যাতে করে আমাদের দপ্তরের যে শূন্য পদগুলি আছে এগুলি যাতে ইমিডিয়েটলি আমরা ফিল আপ করতে পারি। রাজ্যে বর্তমানে 30 থেকে 31 হাজার মেট্রিক টন মাছ উৎপাদনে ঘাটতি রয়েছে। মাছ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করার লক্ষ্যে অব্যবহৃত জলাশয়গুলিকে পুনর্জীবিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার মৎস্য দপ্তরের রাজ্যভিত্তিক পর্যালোচনা সভায় জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। আমরা দেখছি ফিশারি ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী প্রায় 30 থেকে 31 হাজার মেট্রিক টন মাছের ঘাটতি আমাদের রয়েছে। বিশেষ করে সেই মাছ আমরা ওয়েস্ট বেঙ্গল, অন্ধ্রপ্রদেশ, কখনো কখনো বাংলাদেশ, এই সমস্ত জায়গা থেকে সেই ঘাটতিটা ফিল আপ হয়। তো এটা অস্বীকার করা যায় না, কিছু মাছ তো নিশ্চয়ই বাইরে থেকে আসছে। তো আমাদের টার্গেটই হচ্ছে বাইরে থেকে যেটা আমরা ইনপুট করছি সেটাকে যাতে আমরা আমাদের রাজ্যে মিট করতে পারি, তার জন্য ফিশারি ডিপার্টমেন্ট টায়ারলেসলি কাজ করছে।
বাজারকে নিয়ন্ত্রণ করার মতো মৎস্য কর্মকর্তা টিএফএফএস গ্রেড এল গ্রুপ বি গেজেটেডের মোট 53টি পদে নিয়োগের জন্য উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এক্ষেত্রে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে হবে নিয়োগ। এদিকে 2024-25 অর্থবর্ষে মৎস্য সহায়ক যোজনার আওতায় মোট 3000 বেনিফিশিয়ারি আর্থিক সহায়তা লাভ করেছেন, যার জন্য ব্যয় হয়েছে 1,80,00,000 টাকা বলে উঠে এসেছে এদিনের পর্যালোচনা বৈঠকে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে 7,081 জন বেনিফিশিয়ারিকে প্রদান করা হয়েছে 26,48,00,000 টাকার আর্থিক সহায়তা। এছাড়াও ভয়াবহ বন্যার সময় 13,473 জন মৎস্য চাষীকে প্রদান করা হয়েছে 5,38,00,000 টাকার আর্থিক সহায়তা। 2025-26 অর্থ বছরে 59 জেলায় একটি মৎস্য চাষ সচেতনতা ও প্রশিক্ষণ কেন্দ্র নির্মিত হবে, যার বিস্তারিত পর্যালোচনা হয় এই দিনের বৈঠকে। এই প্রকল্পের জন্য ব্যয় করা হবে মোট 8,82,00,000 টাকা। কৈলাসহর মহকুমার 17 মিয়ান হাওর এলাকার 96.76 একর জমি জুড়ে বিস্তৃত হবে এই একুয়া পার্ক প্রকল্প। প্রাথমিকভাবে প্রায় 50 একর জমিতে স্থাপন করা হবে পার্কটি, যা লিজে নেওয়া হবে প্রায় 100 জন গ্রামবাসীর কাছ থেকে। প্রতিটি গ্রামবাসী বার্ষিক 1 কানি জমির বিনিময়ে লিজের অর্থ হিসেবে পাবেন 3,000 টাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পেহেলগাঁও সন্ত্রাসী হামলার দায় এড়াতে পারে না সরকার। পর্যটকদের নিরাপত্তার দায়িত্ব ছিল সরকারের উপর। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এরকমটাই উল্লেখ করল অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অফ ট্রেড ইউনিয়নস বা AICCTU। আগামী 20 মে সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার কনভেনশনের আয়োজন করে AICCTU। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত হয় এদিনের কনভেনশন। বড়ভাবে আক্রমণ নেমে এসেছে। আজকে পেহেলগামের যে হত্যা, এই হত্যায় আমরা এই কনভেনশন থেকে আমরা নিন্দা জানাবো। শুধু নিন্দা নয়, নিন্দা কম হবে। আজকে সারা দেশ, সারা পৃথিবী আজকে ভৎসনা করছে এই সন্ত্রাসী হামলার বিরুদ্ধে। কিন্তু আমরা বলবো যে সন্ত্রাসী হামলায় সরকারের যে ব্যর্থতা, সরকারের যে আজকে এই নিরাপত্তা দিতে যে চরম ব্যর্থতা, এই ব্যর্থতার জন্য সরকারকে দায়বদ্ধ হতে হবে। এই পরিপ্রেক্ষিত থেকে আমাদের এই আজকের কনভেনশন। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।